আবরাজ দাঁড়িয়ে বিশাল রাজপ্রাসাদের ন্যায় দেখতে বাড়িটার সামনে। গেট থেকে শুরু করে গার্ড দিয়ে পুরো বাড়িটা ঘিরে আছে। এই বাড়িটাতে এক সময় তার রাজত্ব চলিত। সেও থাকতো এখানে। কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে যথাসাধ্য এটা থেকে দূরে নিয়ে নিল। ছোট একটা সুখ নীড় বাঁধল। স্বপ্ন দেখল। বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসারও করল। তবে খুব বেশি দিন নয়। এটাও শেষ করে দিল। এই সব তো তার বা হাতের খেল তৈরি করা। কিন্তু তার সন্তান, এটা সে কিভাবে মেনে নিবে, প্রশ্রয় দিবে? কখনো না। প্রয়োজনে আবারও আগের রূপে ফিরবে আবরাজ খান। তবুও সন্তান হত্যার বিচার সে নিজে করবে। গাড়ি থেকে নামার আগেই জন আবরাজের হাত ধরল। এই প্রথম আবরাজের কোনো কাজে সে অমত পোষণ করল। ভয় পেল। বাধা দিল। বলল, স্যার, আর একবার ভাবুন। এখানে যাওয়া মানে আপনি আগের অবস্থানে ফিরে যাওয়া। প্রয়োজনে সেটাই হবে। কথাটা বলেই আবরাজ জনের হাত ছাড়িয়ে নিল। রোলস রয়েস কারটা থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে গায়ের ব্লেজারটা খুলতে শুরু করল। গার্ড জন সামনে এলো। আবরাজ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই সবাই সরে দাঁড়ালো। একটা সময় এই আবরাজ খানের কথাতেই উঠত বসত তারা। পুরনো খাতিরে শুধু বলল, ইউ লল বি ফাইন। গো ব্যাক টু গুড। ডোন্ট স্টপ মি। ব্যাস এটুকু কথাই। গার্ড মাথা নিচু করে নিল। আবরাজ ব্লেজারটা হাতের ভাঁজে নিয়ে হাঁটা ধরল বাড়ির ভেতরের উদ্দেশ্যে। গার্ড পেছনে থেকে কাউকে কল দিল সাথে সাথে। বাড়ির ভেতরে রয়েছে 7 থেকে 8 জন সার্ভেন্ট। আবরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি করে কিচেনের দিকে ছুটল। আবরাজ গিয়ে তুলতুলে নরম গদির সোফায় আয়েশ করে বসল। সার্ভেন্ট সবাই ফিরে এলো মনে হয় 2 মিনিটের মাথায়। সবার হাতে রয়েছে কিছু না কিছু। হট কফি, কুল ড্রিঙ্কস, শরবত। কারোর হাতে বাটাওয়াল, কেউ বা পানির গ্লাস। আবরাজ সেদিকে একবারও তাকালো না। নিজের হাতের ফোনটায় দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করল, হোয়ার ইজ ত্রিনা? ম্যাম ইজ ইন দ্য গেম রুম স্যার। একজন সার্ভেন্ট বলল। আবরাজ সাথে সাথে উঠে দাঁড়ালো। দোতলার সিঁড়ির সাথে তাদের গেম রুম। মুখস্থ আবরাজের এই বাড়ির প্রতিটা কোণা। হনহনিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। কাচের দরজাটা ঠেলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে, কোনো দিকে না তাকিয়ে দেয়ালের সাথে সেট করা সোফায় ছুঁড়ে ফেলে দিল হাতের ব্লেজারটা। সাদা শার্টটার হাতা ফোল্ড করতে করতে একদম গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ালো। ত্রিনা কিউ স্টিক দিয়ে সবেমাত্র একটা বল ফেলতে যাচ্ছিল পকেটে। তখন আচমকাই কেউ সামনে চলে আসায় চমকে উঠল সে। মনোযোগ বিচ্ছিন্ন হল। বলটা গড়িয়ে গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ানো ব্যক্তিটার বরাবর সামনে স্টপ হল। ত্রিনা বিরক্ত হয়ে নিচের দিয়ে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিরক্তি প্রকাশ করে বলে উঠল, হু আর ইউ? ইট শ মি। আবরাজ খান। ত্রিনা কল্পনাও করেনি, কখনোই ভাবনায় আসেনি এটা আবরাজ হবে। ভেবেছিল খুব বেশি হলে জুনায়েদ হবে, নয়তো কোনো গার্ড। কিন্তু আবরাজ গম্ভীর রাশভারী কণ্ঠ, মেয়েটার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। কিউস্টিকটা হাত থেকে টেবিলে গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখকে অবিশ্বাস করতে পারল না। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ। ইয়েস। আবরাজ ঠোঁট চেপে ধরে অদ্ভুত হাসল। ত্রিনার শরীরের প্রতিটা লোমকূপ শিরশিরানি হল। সে নিজেকে যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করল। আবরাজ নিশ্চয়ই জানে না তার বউকে স্লো পয়জন দেওয়া হয়েছে। অবশ্য জানার কথাও না। না জানার জন্যই তো এই পন্থা অবলম্বন করেছে সে। তবে কি অন্য কোনো কারণ? সে নিজেকে স্বাভাবিক দেখিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে? আসতে তো হতোই। তার পাগল মন আবরাজ খানের একটু আহ্লাদি স্বরে গেলে উঠল। বেশ আগ্রহ নিয়ে সে বলে উঠল, আমি জানতাম আবরাজ, ওই মেয়েতে তুমি বেশি দিন আটকাবে না। আবরাজ ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে ধীরে পায়ে এগিয়ে এলো। ত্রিনা দ্রুত পা ফেলে বিলিয়ার্ড টেবিলের মাঝামাঝি এসে আবরাজের কোমর জড়িয়ে ধরল। নেশাতুর ভঙ্গিতে এক হাত ছুঁয়ে দিল পুরুষটার উন্মুক্ত বুকে। আবরাজ চোখ বন্ধ করল। তার চোয়াল অনুমান করা গেল খুব কঠিন। ত্রিনাকে সে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিল। হাত একটা আলগোছে ধরে বলল, এখানে না। ত্রিনা অস্থির। বহুদিন হয় সে পুরুষের ছোঁয়া পাচ্ছে না। জুনায়েদ নেই। তার উপর মিস্টার জি তাকে বাইরে যেতে দিচ্ছে না। এক প্রকার আটকে রেখেছে তাকে। অসুস্থতার নাম করে।
তাই বাইরে যাওয়ার সুযোগ সে হাতছাড়া করল না। তাছাড়া আবরাজ খানের মতিগতি কখন আবার ঘুরে যায় তার ঠিক নেই। একবারের জন্য হলেও তার এই পুরুষকে চাই। যেখানে আবরাজ খান নিজে তার সঙ্গ দিতে এসছে, সেখানে এই সুযোগ হাতছাড়া করার মানেই হয় না। কে বলতে পারে, হয়তো এটাকেই সে কাজে লাগিয়ে আবরাজ খানকে আজীবনের জন্য নিজের করতে পারে। চালাক নারী বুঝলই না আবরাজ কেন এলো। কিছুই মেয়েটার মাথায় এলো না। আবরাজের হাত টেনে ধরে বেরিয়ে এলো। আবরাজ বাঁকা হাসল। মেয়েটা আসলেই পাগল। তার অস্তিত্বকে মেরেও কি অবলীলায় তার সাথে কথা বলছে। বাইরে যাচ্ছে, একটু ভয় হচ্ছে না? ভাবছে না কিছু? গাড়ির নিকটে আসার আগেই গেইটে তাদের আটকে দিল গার্ড। আবরাজ তৎক্ষণাৎ জনকে ব্লুটুথের সাহায্য সচেতন করল। ত্রিনা একজন গার্ডকে ততক্ষণে থাপ্পড় মেরে দিয়েছে। তারই বাবার খেয়ে তার সাথে ঘাড় উঁচু করে কথা হচ্ছে মেয়েটার সহ্য হলো না। সামান্য একটা ব্যাপারে মেয়েটা কতটা ডেসপারেট। আবরাজ ঠোঁট কামড়ে ধরে প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে এলো। তারপর নিজ দায়িত্বে বেরিয়ে এলো ত্রিনাকে নিয়ে। গাড়ি ফাঁকা। ত্রিনা চোখমুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করল। আবরাজ ড্রাইভিং করবে? তাহলে তো গাড়িতে কিছু করা যাবে না, অপেক্ষা করতে হবে। ত্রিনা অন্য সকল বিষয়ে অধৈর্য হলেও আবরাজ খানের জন্য সে ধৈর্য ধরে সব করতে রাজি। চুপচাপ বসে গেল গাড়িতে। আবরাজ গাড়ির চাবি ঘোরাল। চোখে কালো সানগ্লাসটা পরে স্টিয়ারিং ধরল। আবরাজের প্রতিটা কাজে ত্রিনা আকর্ষিত হয়। আবরাজ খানের প্রতি তার দুর্বলতা এটাই প্রমাণ করে সে এই পুরুষটার জন্য সব করতে পারে। ড্যাশ 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 ড্যাশ। ফিজার মন খারাপ, শরীর দুর্বল। তবুও সারাদিন অপেক্ষা করে আবরাজ একটা কল দিবে। ঘুমাল পর্যন্ত না মেয়েটা কল মিস হবে ভেবে। মেহরিন ওর সাথেই আছে। চলে যাবে মেয়েটা। আজ সারাদিন বোনের সাথে ছিল সে। আব্রাহাম গতরাতের পর আর খোঁজ করেনি মেহরিনের। এতে আরও অভিমান জমেছে মেয়েটার মনে। ফিজা বোনকে যাওয়ার ব্যাপারে কিছু বলে না। বলার অধিকারও নেই। এখন তো শুধু মেহরিন তার বোন না, এ বাড়ির বউ। যা ইচ্ছে করতে পারে। তবে মন খারাপ দেখে মেহরিনকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? আপুকে বল। কিছু না আপু। ভাবনায় বিভোর থাকা মেহরিন অপ্রস্তুত হয়ে সাথে সাথে জবাব দিল। কথার টোন কেমন লাগলো ফিজার? বোন তার সহজে মন খারাপ করে না, চুপচাপ থাকে, তবে মলিন হয়ে না। বিচক্ষণ রমণী ফিজা ছোট থেকে বোনকে চিনে। তাচ্ছিল্য হেসে বলে উঠল, আপুকে মিথ্যা বলতে শিখেছি এখন? আপু উনি আমায় মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেনি তো? জানো একটু কিছু হলেই কেমন রাগ দেখায়। সহজ সরল তো মেহরিন, একদম সাদাসিধা টাইপ। যেখানে ফিজা 4 বছর হাজবেন্ডের অবহেলা পেয়েও কখনো মুখ ফুটে কাউকে কিছুই বলেনি, সেখানে মেহরিন বিয়ের 1 সপ্তাহের মাথায় বোনের সাথে কত সুন্দর কথা বলছে। এমন সহজ সরল বোনের অসহায় কণ্ঠ ফিজার বুকে বিঁধল। বোনের মাথায় হাত বুলিয়ে দিল। বলল, তেমন কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। আব্রাহাম ভালো ছেলে, বোনকে বলে তো দিল। তবে সে নিজেও চিন্তিত হলো এ ব্যাপারে। সত্যি ভাবার বিষয়। জোর করে বিয়ে করে এখন তারই বোনের সাথে রাগ দেখায়। ড্যাশ 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 ড্যাশ। মাত্র হাত রেখেছিল পুরুষটার শক্তপোক্ত লম্বা চওড়া লোমহীন বক্ষে। সাথে সাথে তীব্র যন্ত্রণা উদর জর্জরিত হল। চোখ দুটো বেশ বড় বড় আকৃতি ধারণ করল। হেঁচকি উঠল একবার। পরপরই 2-3 কদম পিছিয়ে গেল রমণী। অবাক হয়ে সামনের পুরুষটার দিকে তাকিয়ে নিজের বা হাতটা চোখের সামনে ধরল। হতবিহ্বল দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। সামনের পুরুষের চোখে মুখে আনন্দ। তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে সক্ষম সে। সে মার্ডার করেছে। তবে আজকের মতো শান্তি বুকে কখনোই আসেনি। নিজের অস্তিত্ব দুনিয়া দেখার আগে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে অনুভব করতে পারেনি, ছুঁতে পারেনি। ভাগ্যের জোরে অর্ধাঙ্গিনী বেঁচে গেল। তবুও সন্তান হত্যার প্রতিশোধের আগুন যে নেভার নয়। তার জীবন থেকে 4টা বছর নিয়ে নিল। প্রাণে মারতে চাইল। 1টা বছর কোমায় রাখল। ড্রাগসে স্মাগলিং যতরকম বেআইনি কাজ তাকে দিয়ে সেরে নেওয়া যায় নেওয়া হলো। যদিও এই সব নিয়ে তার আক্ষেপ নেই কোনো। কিন্তু এত এত ছাড় দেওয়ার পরেও সে কি পেল? নিজের অস্তিত্বটা পর্যন্ত কেড়ে নিল। যার শুরু হওয়ার আগেই শেষ করে দিল। একটা ছোট হার্টবিট হওয়া মাত্র দুমড়েমুচড়ে নীরবে নিভিয়ে দেওয়া হলো। মায়ের মাতৃত্ব স্বাদ উপভোগ করার আগেই সমাপ্ত করে দিল।
বাবা হওয়ার সংবাদ সে পেল না। উপভোগ করতে পারল না। তার আগেই সব শেষ। একটা কোল খালি করে দিল। যাদের কষ্ট দিল তাদের তো কোনো দোষ নেই। তাহলে সে কি করে এটা মানবে? পাপ তো বহু করল। এবার না হয় আরও একটু করে নেওয়া যাক। গার্ডকে ইশারা করে বলে উঠল, এর বডিটা এতটা টুকরো করবে। ঠিক যতটা টুকরো হলে ছুঁয়ে দেখা অসম্ভব। যেমনটা আমি পারিনি আমার সন্তানকে ছুঁতে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।